যে একটা অংশের লোকজন তারা এখানে নিজের জায়গায় মানে মাইনরিটি হয়ে গেছে, তাই না? এটা তো এক ধরনের সিজড মেন্টালিটি হয় আর কি। যে আর্মড অ্যাক্টিভিটি বেড়েছে না, প্রচণ্ড আর্মড অ্যাক্টিভিটি বেড়েছে ক্যাম্পগুলোর ভেতরে, এবং এরা অ্যাবডাকশন করতেছে। অ্যাবডাকশন করে আপনারা এরা চাচ্ছে, আপনার মুক্তিপণ চাচ্ছে। এবং স্থানীয় আমাকে ওই চেয়ারম্যানই বললেন যে গত কয়েক মাসের ভেতরে 2 জন বাঙালি ব্যবসায়ীকে তারা অ্যাবডাক্ট করে এবং তারা মারা গেছে। যে মানুষের কিন্তু ভরসা নেই যে এই ভোটটা দিয়ে এবং এই ভোটের পরে যে একটা সরকার আসবে তাতে করে তাদের নিজেদের জীবনে খুব বিরাট কোনো পরিবর্তন হবে। প্রথম দিকে কিন্তু তাদের এক ধরনের সহানুভূতি ছিল এই লোকগুলোর প্রতি, যে বিপদে পড়ে এসছে, হ্যাঁ। আর এক ধরনের তো এথনিক সামান্য হলেও কিছুটা সিমিলারিটি আছে, তারা ভাষা বোঝে পরস্পরের, মুসলমান, বুঝছেন তো, হ্যাঁ। সে সমস্ত কারণে তারা সমব্যথী ছিল, হ্যাঁ। এবং অনেকে মানে এমনও হয়েছে যে তাদের উঠোনে জায়গা দিয়েছে, এরকম হয়েছে আর কি, যে ঘরে জায়গা দিয়েছে রোহিঙ্গাদেরকে। কিন্তু যে তারা দেখে যে দিনকে দিন যে এদের আর যাওয়ার কোনো লক্ষণ নেই। ভোটের মাঠে শাকিল আনোয়ার, চর্চার পরামর্শক সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক শাকিল আনোয়ার উত্তর দক্ষিণ পুরো দেশের অঞ্চলগুলো ঘুরে তিনি এবার গিয়েছিলেন সুদূর কক্সবাজারের উখিয়ায়। তিনি দেখেছেন সেখানকার স্থানীয় মানুষজন কিভাবে ভোটের কথা চিন্তা করছে, কিভাবে তাদের সিদ্ধান্ত নিতে চলেছে, সে কথাই আমরা শুনবো এখন তার কাছে। শাকিল আনোয়ার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। তো আপনি কক্সবাজারের উখিয়াকে কেন বেছে নিলেন? আপনার দেখেন, আমার যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে যাদের কথা এই নির্বাচনের আগে বেশি শোনা যায় না, হ্যাঁ, তাদের কথাটা শোনানো। আপনি দেখেন না বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াগুলোর থাকে কি, অ্যাটেনশন কোন দিকে থাকে, নজর কোন দিকে থাকে, মনোযোগ কোন দিকে থাকে ইলেকশনের আগে, ক্যাম্পেইনের সময়টাতে, সেটা হচ্ছে যে বড় বড় দলগুলো কি বলছে, বড় বড় দলের নেতারা কি বলছে, শহর কেন্দ্রিক মোস্টলি, হ্যাঁ। আপনার সোশ্যাল মিডিয়াও তাই, কারণ সোশ্যাল মিডিয়াতে যারা ন্যারেটিভ তৈরি করতেছে তারা পুরো নাগরিক লোকজন বেশি আর কি, নগরের লোকজন বেশি, সুতরাং তাদের নজরও সেদিকে বেশি। তো সুতরাং এর বাইরে যে বিশাল সংখ্যক একটা স্টেক হোল্ডার, যারা বড় স্টেক হোল্ডার্স, হ্যাঁ, তাদের কিন্তু বক্তব্য কিছু নাই যে তারা এই সমস্ত নেতারা যা বলছে সেই দিকে তাদের কতটা মনোযোগ আছে, হ্যাঁ, তারা কিভাবে এটাকে রিভিউ করছে, হ্যাঁ, বড় বড় দলগুলোর এই সমস্ত কথাবার্তা তারা কিভাবে মূল্যায়ন করছে, এবং তাদের ভোটিং যে বিহেভিয়ার, হ্যাঁ, তার উপরে এই সমস্ত কথাবার্তার কতটুকু আসলে প্রভাব আছে, এগুলো তো দেখার মূল উদ্দেশ্য ছিল। তা উখিয়াকে ধরে নেওয়ার আরেকটা কারণ হচ্ছে যে, প্রধান একটা কারণ হচ্ছে যে, ধরেন ওই অঞ্চলটাও আপনি উখিয়া ওই নির্বাচনী এলাকার ক্যারেক্টার একেবারে আলাদা বাংলাদেশের আপনি অন্য সমস্ত কনস্টিটিউয়েন্সি থেকে বলতে পারেন। সেখানে আপনি যদি পপুলেশনটা দেখেন, চিন্তা করে ওই জায়গাটার ক্যারেক্টারটা দেখেন, বিশেষ করে 9 বছরে 2017 সাল থেকে তো বিশাল একটা সংখ্যক আসলো তো রোহিঙ্গারা, এবং এখন ওইখানকার পপুলেশন হচ্ছে রোহিঙ্গা পপুলেশন 15 মিলিয়ন, অনেকে বলে 20 মিলিয়ন, হ্যাঁ, মানে ধরেন 20 লাখ, হ্যাঁ, সরি 20 লাখ, 15 আমি বলছি যে 2 মিলিয়ন আর কি, 20 লাখ বা 1.5 লাখ, 15 লাখ মিনিমাম আর কি। এটা আমি আবারও বলি 15 লাখ, কেউ কেউ বলে এটা 20 লাখ হতে পারে। আচ্ছা, স্থানীয় মানুষের সংখ্যা কত? 5.5 লাখ বড় জোট, ঠিক আছে। তার মানে অবস্থা বোঝেন, তাদের এলাকায় তারা 1/3 হয়ে গেছে, ভীষণভাবে সংখ্যালঘু হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আমি বুঝতে চেয়েছিলাম যে এই যে অবস্থাটা, এই বাস্তবতার ভিতরে এই লোকগুলো নির্বাচন নিয়ে কী ভাবছে, হ্যাঁ, নির্বাচন নিয়ে তার সামনে, কারণ তাদের মেইন ইস্যুটা কী? তার মেইন ইস্যু হচ্ছে যে তাদের এলাকায় তারা দেখছে যে তারা সংখ্যালঘু হয়ে গেছে, মারাত্মক সংখ্যালঘু, এবং এই সংখ্যালঘুত্ব যে কমবে, বুঝছেন তো, তার কোনো লক্ষণ নাই, তার কোনো অ্যান্সার নাই তাদের কাছে। কি বলছেন ওখানকার যে ভোটাররা, তারা মানে মূল কি বিষয় বলছেন? এই যে আপনি যেটা বললেন, যে দেখেন, ব্যাপারটা হচ্ছে কি, মানুষের আলটিমেটলি পলিটিক্স মানে কি, মানুষের রুটি রুজি, তো মানুষের রুটি রুজি, গরিব মানুষের কাছে এটা আরও সত্যি রুটি রুজির ব্যাপার। কি হয়েছে ওখানে সেটা হচ্ছে যে বিশেষ করে গত 7-8 বছরে, হ্যাঁ, বা 5 বছর আপনি বলতে পারেন, প্রথম দিকে কিন্তু তাদের এক ধরনের সহানুভূতি ছিল এই লোকগুলোর প্রতি, যে বিপদে পড়ে এসছে, হ্যাঁ। আর এক ধরনের তো এথনিক সামান্য হলেও কিছুটা
সিমিলারিটি আছে, তারা ভাষা বোঝে পরস্পরের, মুসলমান, বুঝছেন তো, হ্যাঁ, সে সমস্ত কারণে তারা সমব্যথী ছিল, হ্যাঁ। এবং অনেকে মানে এমনও হয়েছে যে তাদের উঠোনে জায়গা দিয়েছে, এরকম হয়েছে আর কি, যে ঘরে জায়গা দিয়েছে রোহিঙ্গাদেরকে। কিন্তু যে তারা দেখে যে দিনকে দিন যে এদের আর যাওয়ার কোনো লক্ষণ নেই এবং কেউ জবাব দিতে পারছে না, তাদের লোকাল পলিটিশিয়ানরা তাদেরকে কিছু বলতে পারছে না। এবং তার ভিতরে হয়েছে কি, এই যে লোকগুলো রোহিঙ্গারা, তারা হয়েছে কি, এরা এখন ক্যাম্পের ভেতরে থাকার কথা তাদের, ক্যাম্পের বাইরে বেরোনোর কথা না অনুমতি ছাড়া, ক্যাম্পের বাইরে তাদের কোনো অর্থনৈতিক কোনো কর্মকাণ্ড চালানোর কথা না, তাদের ব্যবসা করার কথা না, তাদের কাজ করার কথা না, কিন্তু তারা সবই করছে। হ্যাঁ, তারা স্থানীয় মানুষজনরা যা করছে সবই তাই। করছে, তারাই করছে। আপনি কুতুপালং যে সবচেয়ে বড় ক্যাম্প, সেটার বাইরে বাজারে গেলাম, কুতুপালং বাজার, জাস্ট ক্যাম্প থেকে বেরিয়ে এসে কুতুপালং বাজার, বিশাল বাজার ওই অঞ্চলের, উখিয়ার সবচেয়ে বড় বাজার হতে পারে ওটা। ওখানে আমাকে স্থানীয় লোকজন বলল, এই যে বাজার দেখছেন, এখানকার এখন যারা বিক্রেতা, যারা ব্যবসা করছে ছোটোখাটো, এসে তরকারি বিক্রেতা থেকে ছোটোখাটো মুদির দোকান, বলে যে 90% হচ্ছে এখন রোহিঙ্গা। হ্যাঁ, তো কীভাবে হলো এটা সম্ভব? এটা তো তারা পারে না। যে পারে না, কিন্তু তারা করছে, কারণ যারা এই বাজারে যারা ইজারাদার, সেই ইজারাদাররা তো পয়সা চায়। এখন লোকাল বাঙালির চাইতে ওদের কাছ থেকে সে বেশি পয়সা পাচ্ছে ইজারা দিয়ে, সুতরাং তারা তাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর এটার যে রেগুলেশন, মানে এটা যে নজরদারি করে এবং সেটাকে ঠেকানো, সেগুলো কেউ ঠেকাচ্ছে না, ঠিক আছে, ওকে। তা সুতরাং তারা তো হচ্ছে কি, এরা ইজারাদাররা বেশি ওদের কাছে পাচ্ছে, সুতরাং তাদেরকে দিয়ে দিচ্ছে তারা। হ্যাঁ, তো লোকাল, আমার এরকম লোকের সাথে দেখা হয়েছে যে তার দোকান ছিল, দোকান বন্ধ হয়ে গেছে তার। আরেকটা জিনিস ওরা বলছে যে রোহিঙ্গারা ওখানকার মেন বায়ার ইয়ে থেকে কিনে নিয়ে এসে, তা রোহিঙ্গারা রোহিঙ্গাদের দোকানে যাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। তো সুতরাং এরা দোকানপাট ইয়ে হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে আর কি, অনেকে বিক্রি করে দিয়েছে এমন এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি। তো আর একটা লেবার মার্কেটে কি হয়েছে, ধরেন ওদের ডেলি কাজ করে 500, 600, 700 টাকা এরা পেত লোকালরা, যে কোনো কাজ করে থাকে না, দিনের কাজ করা একটা লেবার মার্কেটে, সেখানে রোহিঙ্গারা যে বলছে আমি 300 টাকায় করে দেবো, ঠিক আছে। তো এই 300 টাকায় ওর কাজ করার কথা না সেখানে, হ্যাঁ, তো কাজ করছে, সেটা মাঠেও করছে, সেটা অন্য জায়গায় বিল্ডিং সাইটে করছে, সব জায়গায় করছে। তো 300 টাকায় যখন কাজ মানে কাজে লাগাতে পারছে একজনকে, তো কেন সে 600 টাকা দেবে একজনকে, লোকালকে? তো এইভাবে হয়েছে কি, লেবার মার্কেট থেকেও তাদের এক ধরনের স্কুইজড হয়েছে তারা, লোকাল পাবলিক, বুঝতে পেরেছে। হ্যাঁ, কাজ হারাচ্ছে, ব্যবসা হারাচ্ছে, যেটা ব্যবসা হারাচ্ছে মানে ওই অর্থে যে তারা বাধ্য হয়ে হারাচ্ছে। আর তারপর তো মানে আমি ধরেন একটা গ্রামে গিয়েছিলাম, কুতুপালং, মানে কুতুপালং যে এরিয়াটা, যে ক্যাম্পের এরিয়া, সেই ক্যাম্পের এরিয়ার ভিতরেই গ্রামের অর্ধেক, সাপোজ ধরেন, মানে আপনি গেলে বুঝতে পারবেন না যে এটা কি বাঙালিদের গ্রাম নাকি এটা রোহিঙ্গা ক্যাম্প। তার বাড়ির মানে এই রাস্তার উল্টা দিকে মানে ক্যাম্প, বুঝতে পেরেছেন, মানে তার বেরোতে হয় ওই ক্যাম্পের ওই রাস্তা দিয়ে, বুঝতে পেরেছেন। এখন ওই গ্রামের লোকজন আমাকে যেটা বলছে, দেখেন আমরা এই রকম অনিরাপত্তায় কখনো পড়ি নাই। তার কারণ হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেত, গ্রামের ওই যে মাদ্রাসায় যেত, স্কুলে যেত, আমাদের কখনো ভাবতে হয়নি। এখন ওদেরকে যেতে হচ্ছে এই ক্যাম্পের রাস্তা দিয়ে, যেখানে অসংখ্য লোকজন হাঁটছে যাদেরকে আমরা চিনি না, তো আমরা তো এখন আর ছাড়তে পারি না ওদেরকে। আমরা বিয়ে দিতে পারতেছি না, আত্মীয় স্বজন আসতে পারতেছি না, কারণ ওই ক্যাম্পের রাস্তা দিয়ে গাড়ি ঢুকতে গেলে ওই এপিবিএন আছে ওখানে, পুলিশ, তারা হচ্ছে এটার নিরাপত্তার দায়িত্বে, তাদেরকে 2 দফায় তাদেরকে মানে বলতে হচ্ছে যে আমি কোথায় যাচ্ছি, আপনি গাড়ি নিয়ে এমনি ঢুকতে পারবেন না, বুঝছেন তো, পারমিশন ছাড়া। ফলে যে আমাদের সামাজিক সম্পর্ক মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদেরকে প্রত্যেক মুহূর্তে আমরা বাইরে যাচ্ছি আসছি, আমাদেরকে মানে জিজ্ঞাসাবাদ করছে। তো এক ধরনের মানে বলছে যে নিজের গ্রামের ভিতরে আমরা এক ধরনের আটকা পড়ে গেছি। তো এটা সাংঘাতিক ব্যাপার। তারপরে একটা হচ্ছে যে যখন ক্যাম্পগুলো আসেনি, যখন আসছে, একজন আমাকে বললেন যে ওখানে দেখেন আমার এই যে এই জায়গাটা ক্যাম্প দেখতেছেন, এখানে আমার পানের বরজ ছিল, হ্যাঁ, এখানে আমার কাঁঠাল গাছ ছিল, আম গাছ ছিল, রাতারাতি এসে আমাকে বললো যে এই জমি দিয়ে দিতে হবে। তাহলে আমার কী ব্যাপার, আমরা তো বাপদাদারা আমাদের এই জমি বলতেছে, তা কাগজ দেখাও। বলে যে কাগজ তো নাই, কারণ ওখানে বোধহয় এরকমই যে মানে সব জমির খাচ্ছে আর কি। হ্যাঁ, কাগজ নাই, তা কাগজ নাই তাহলে চুপ করে থাকো তাহলে,
বুঝছেন তো? হ্যাঁ, তো এইভাবে তাদের ওই মানে জীবিকার উপরে হাত পড়েছে, বুঝছেন তো? জীবিকার উপরে হাত পড়েছে। আর একটা জিনিস কি, প্রথম দিকে তারা ভেবেছিল যে এরা চলে যাবে, হুম? তো ওরা তো দেখছে যে যায় না। তখন এই যে পুরো সমস্যাটা মানে এক ধরনের মানে সিজড মেন্টালিটি তৈরি হয়েছে এদের ভিতরে, দেখলাম যে আমাদের আর কিছু করার নেই। রাজনীতিকরা রাজনীতিকদের এগুলো বলে, তারা তো কোনো অ্যান্সার নাই তাদের কাছে। তারা বলে এটা আন্তর্জাতিক ব্যাপার, এটা সরকারের ব্যাপার, আমরা কিছু করতে পারবো না। তা বলে যে এই যে যারা আমি বললাম যে ভোটে যারা আসছে আপনাদের কাছে চাইতে, আপনাদের বলছেন না তাদেরকে, বলে যে দেখেন আমরা বলি, তো তারা কি বলে, বলে যে হ্যাঁ আপনাদের এই জিনিসগুলো যাতে আপনাদের এই সমস্ত না ঠেকায় এপিবিএন, হ্যাঁ বেরোনোর সময় এটা আমরা দেখব, হ্যাঁ এটা আমরা দেখব, এই সমস্ত মানে যারা ওরা কাজ না করতে পারে, দোকানপাট জানে ওরা না কাজ করতে পারে, এটা আমরা দেখব, হ্যাঁ। তো সেটাও বিশ্বাস নাই তাদের, হ্যাঁ সেটাও বিশ্বাস নাই। ফলে এক ধরনের আপনি বলতে পারেন যে ভোট নিয়ে আমি যদি বলেন যে বাংলাদেশে অন্যান্যদের ভিতরে যে এক ধরনের মানে আপনার উৎসাহ দেখেছি, ওইখানকার লোকজনের ভিতরে অনেক উৎসাহ কম ভোট মানে ওই গ্রামের লোকজনের ভিতরে। ওরা ভাবছে যে এই ভোট দিয়ে আমাদের কোনো লাভ হবে না, কারণ আমাদের যে মূল সমস্যা সেটা এই রাজনীতিকরা সমাধান করতে পারবে না, এদের হাতে নাই, এরা বুঝে গেছে। তার মানে তারা জীবিকা জীবিকা হারিয়েছে এই গত 9 বছরে। রোহিঙ্গারা তারা আন্তর্জাতিকভাবে সাহায্য পাচ্ছে, সেই পয়সায় চলে, আবার তারা স্থানীয়দের ব্যবসা কাজ সবগুলো দখলে নিচ্ছে। আরেকটা জিনিস হয়েছে কি জানেন তো, প্রথম দিকে কিন্তু অনেক কনস্ট্রাকশন ওয়ার্ক হয়েছে, ক্যাম্প যখন তৈরি হচ্ছিল তখন এরা অনেক কাজকর্ম পেয়েছে স্থানীয়রা, সুতরাং তাদের অতটা অসন্তোষ ছিল না তখন যে আমরা কাজ পাচ্ছি গেছে। এখন হয়েছে কি, ওই কনস্ট্রাকশন ওয়ার্ক তো বন্ধ হয়ে গেছে, এবং ছোটোখাটো কাজ যেটা ওখানে চলে সেইগুলো হচ্ছে ওই রোহিঙ্গারাই এখন করছে। এনজিওগুলো, বিশেষ করে ইউএন এবং ফরেন এনজিওগুলো কিন্তু ওই রোহিঙ্গাদেরকে ওখানে এমপ্লয় করছে, বুঝতে পেরেছেন? ওরাই কাজগুলো করছে আর কি, ভলান্টিয়ার হিসাবে বা মানে কর্মী হিসাবে। ফলে বাইরের লোকজন কিন্তু আগের যে কাজটা পাচ্ছিল প্রথম দিকে সেই কাজটা পাচ্ছে না। হ্যাঁ, তারপরে একটা ইনস্ট্রাকশন ছিল গভর্নমেন্টের, লোকাল এনজিওকে বলেছিল যে তোমরা যা খরচ করো ওখানে 25% লোকালদের জন্য করতে হবে। সেটাও ঠিকমতো হচ্ছে না, বুঝতে পেরেছেন? সেটাও ঠিকমতো হচ্ছে না, মানে যা হচ্ছে তাতে তাদের যে চাহিদা বা উদ্বেগ সেটার সাথে মিল হচ্ছে না, সে যেটুকু হচ্ছে আর কি তাদের জন্য। তো সব মিলিয়ে এক ধরনের চরম ফ্রাস্ট্রেশন দেখেছি, এবং তারা ওই যে ভোট দেবে না কেউ বলেনি, কিন্তু ওই একই কথা যে কোনো লাভ হবে না আমাদের এতে, কারণ আমাদের যে অ্যান্সার দরকার সেই অ্যান্সার ওনারা দিতে পারছেন না। আসলে কি অ্যান্সার আছে? আপনি ধরুন যে আজকে সর্বশেষ বিএনপির আপনার ম্যানিফেস্টো বা ইশতেহার প্রকাশ করা হচ্ছে, এর আগে এনসিপি, আপনার জামাত ইসলাম এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন, তারা প্রত্যেকেই তার যার যার ইশতেহার প্রকাশ করেছে। সেখানে কি এই গুরুতর এই ইস্যুটি নিয়ে কোনো ব্যয় নাই, কোনো কিছু নাই, কারণ তারা জানে যে তারা কিছু করতে পারবে না, বুঝতে পেরেছেন? তারা জানে কেন কোনো কিছু করতে পারবে না। এটা তার মানে এই একটা দেশের একটা মানে যদি বড় অংশ বলি, যে আমি 20 কোটির তুলনায় নিশ্চয়ই খুবই ছোট অংশ, কিন্তু সেখানে আপনি যেটা বললেন 5.5 লাখ মানুষ আছে বা তার চেয়ে বেশি সংখ্যক মানুষ আছে, তারা যে চরম বিপদে, সেইটার প্রতি হ্যাঁ, এটা ইউনিক সিচুয়েশন, এটা বাংলাদেশের বাংলাদেশের চাইতে একটা ইউনিক সিচুয়েশন। ওখানে দেখেন যে একটা অংশের লোকজন তারা এখানে নিজের জায়গায় মানে মাইনরিটি হয়ে গেছে, তাই না? এটা তো এক ধরনের সিজড মেন্টালিটি হয় আর কি, বুঝছেন তো? এটা আমি বুঝতে পারি তারা যে উদ্বেগগুলো প্রকাশ করছে। আরেকটা জিনিস হচ্ছে কি জানেন আপনি, সেটা হচ্ছে যে মানে তারা যদি একটা অ্যান্সার পেত যে আচ্ছা ঠিক আছে আমাদের আর 2 বছর পরে, সেটা তো কোনো অ্যান্সার নেই, তারা ধরেই নিয়েছে এটা ফেট অ্যাকমপ্লি, এটাই হবে। দেখেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম আমি, হ্যাঁ, তিনি আবার ওই ভদ্রলোকের নামটা মনে পড়ছে না, তিনি আবার ওইখানকার যিনি বিএনপির ক্যান্ডিডেট তার ভাগনা, বুঝতে পেরেছেন? সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তো কি চৌধুরী যেন, কি চৌধুরী, আচ্ছা। তো তিনি নিজে এত ফ্রাস্ট্রেটেড, তিনি বলছেন ভাই, আমাকে বলছে তিনি, আমার মাঝে মধ্যে মনে হয় কি আমাদের অবস্থা গাজার মতো না হয়। বললাম কেন, গাজার সাথে কী সম্পর্ক? ওই যে গাজার লোকজন এখন মানে নিজের জায়গায় পরবাসী হয়ে গেছে আর কি, ওরকম আমার মাঝে মধ্যে ওইটা মনে হয়। আর একটা বড় উদ্বেগের কারণ হয়েছে, এত উদ্বেগ ছিল না নাকি, ওখানকার লোকজন বললো যে এই যে আর্মড অ্যাক্টিভিটি বেড়েছে না, প্রচণ্ড আর্মড অ্যাক্টিভিটি বেড়েছে ক্যাম্পগুলোর ভেতরে, এবং এরা অ্যাবডাকশন করতেছে, অ্যাবডাকশন করে আপনারা এরা চাচ্ছে, আপনার মুক্তিপণ চাচ্ছে। এবং স্থানীয় আমাকে ওই চেয়ারম্যানই বললেন যে গত কয়েক মাসের ভেতরে 2 জন বাঙালি ব্যবসায়ীকে তারা অ্যাবডাক্ট করে এবং তারা মারা গেছে।
মারা গেছে, হ্যাঁ, দে আর মানে কিল্ড। একজনের লাশ গাছে ঝোলানো ছিল। এক্স্যাক্টলি হ্যাঁ। বললো যে এই অবস্থা তো সাংঘাতিক অবস্থা, এবং এতে করে আসলে ওই ইয়েটা বেড়েছে, মানুষজনের ভিতরে অ্যাবডাকশন হওয়ার একটা ভয় বেড়েছে ওদের ভিতরে, যেটা আগে ছিল না। হ্যাঁ, তো সেটা একটা বড় সমস্যা তৈরি করেছে। তো এই কথাগুলোই আমি শুনলাম আর কি ওদের মুখ দিয়ে, কিন্তু কথা হচ্ছে যে ওদের কোনো ভরসা নেই, মানে যে এইগুলোর কোনো কিছু হবে একটা নতুন গভর্নমেন্ট আসলে। তার মানে ওই কথাগুলো যেটা কুতুপালং এর লোকজন বলছেন, সেই কথাগুলো আসলে ঢাকা পর্যন্ত এসে আর পৌঁছাচ্ছে না। পৌঁছাচ্ছে আপনি না। আপনি কোথায় দেখেছেন? দেখেননি তো কারণ আপনি। সেই জন্যই মানে হ্যাঁ। আমাদের বিস্ময়টা তো এই এই একটাই কারণে যে এই বিপুল সংখ্যক লোক যারা এই ধরনের একটা দুর্বিষহ জীবন কাটাচ্ছে, অনেক গত 9 বছর ধরে, 9 বছর না হলেও ধরুন গত 5 বছর ধরে তো কাটাচ্ছে। না, হ্যাঁ, গত 5-6 বছর ধরে তো কাটাচ্ছে। এই যে আমরা অ্যাক্টিভিটি বেড়েছে বেশ কয়েক বছর হলো। হ্যাঁ। তাহলে তো মানে এদের কোনো সমস্যা সমাধানে কারোর কোনো আগ্রহ না, আমি তো কাউকে কিছু তেমন বলতে কোনো শুনি না। দেখি না। ফরগটেন এরিয়া, মানে কনস্টিটিউয়েন্সি। তাহলে এই রাজনীতিকরা মানে অন্যরা বিশ্বাস করবে কিভাবে? মানে এক্স্যাক্টলি। যে এখন যদি আমি সর্বশেষ জানতে চাই যে কুতুপালংয়ের এই অবস্থা, আপনি এই যে সামগ্রিকভাবে ঘুরলেন, তাতে কি মনে হয়েছে যে ভোটের মাঠে মানে কি ধরনের উৎসাহ? এই এদের নিরুৎসাহিত হওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ তারা রাজনীতিকদের উপর বিশ্বাস হারাচ্ছেন, যে অন্য জায়গায় বিশ্বাস করেন না কিন্তু আবার ভোটটা দিতে যাচ্ছে। না, সেটাই। মানে আমি ধরেন যত জায়গায় গেছি, আরও যাব, আমি একজনও আমাকে বলেননি আমি ভোট দেবো না। সেটা একটা ইন্টারেস্টিং জিনিস, ভেরি ইন্টারেস্টিং জিনিস, যে সেটা হচ্ছে যে সবাই কিন্তু ভোট দেওয়ার ব্যাপারে খুব আগ্রহী। এমনকি আওয়ামী লীগের ভোটাররা তিনি নিজেরা স্বীকার করছেন যে ভাই আমরা তো আওয়ামী লীগে ভোট দিছি সবসময়। হ্যাঁ, তো তাহলে এবার কি করবেন? ভোট দিতে যাব, ভোট তো দিতে হবে। ভোট তো দিতে হবে, বুঝছেন তো? হ্যাঁ, কাকে ভোট দেবেন খুব পরিষ্কার না, কিন্তু ভোট তো দিতে হবে। তো ভোট দেওয়ার আগ্রহ আমি অবাক হয়েছি যে কেউ একজন মানুষ আমাকে বলেননি যে আমি ভোট দিতে যাব না। হ্যাঁ, তো ভোট দিয়ে কী হবে? যখন প্রশ্ন করি যে কী জন্য ভোট দিবেন? ভোট তো দিতে হবে কারণ এটা তো আমাদের অধিকার। আপনার ছিন্নমূল মানুষ, মানে ওই যে খুলনার একটা গ্রামে, সে একদম মানে মহিলা ওই যে কাজ করে আর কি, বুঝছেন তো? হ্যাঁ, ভোট আমার অধিকার, তো ভোট তো দিতে হবে আর কি। রাজা আনতে হবে, একজন নতুন রাজা। তার মানে অধিকারটা বোঝে। সেটাই, অধিকারটা বোঝে, বুঝছেন? আর মানুষজন তো গ্রামের মানুষজনের কাছে তার অধিকাংশ মানুষজন তো ক্ষমতাহীন মানুষ, তাকে একটা ক্ষমতা মানে তাকে এক্সার্ট করার একটা সুযোগ ভোট দেওয়াটা, সেটা তো তারা পারেনি আসলে ওই অর্থে গত বেশ বছর ধরে। তো তারা মনে করছে এবার মোটামুটি গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে, কম্পিটিটিভ নির্বাচন হবে, সুতরাং ভোটটা দিয়ে দিতে হবে, সেটা আছে। কিন্তু এগেন মানে আমি যেটা আগেও বোধহয় বলেছি আপনাকে, সেটা হচ্ছে যে মানুষের কিন্তু ভরসা নেই যে এই ভোটটা দিয়ে এবং এই ভোটের পরে যে একটা সরকার আসবে তাতে করে তাদের নিজেদের জীবনে খুব বিরাট কোনো পরিবর্তন হবে। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে বড় বড় প্রতিশ্রুতিগুলো দলগুলো দিচ্ছে, এবং আপনি বলছিলেন যে আজকে বিএনপি তাদের ম্যানিফেস্টো দেবে, গতকালকে জামাতে ইসলামী দিয়েছে আর কি। আপনি কি মনে করেন এই ম্যানিফেস্টোর দিকে তারা তাকায় না? কারণ হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এই 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 ব্যাপারে তাদের কোনো আস্থা নাই, যে এরা বলছেন যে এগুলো তারা করবেন, এ ব্যাপারে কোনো আস্থা নেই। কারণ তারা তো দেখেছেন, তারা তো মানে অভিজ্ঞতা থেকে বলছেন যে ব্যাপারে তাদের আস্থা নাই। এই ভোটের বয়ান হিসাবে তারা এগুলোকে দেখে, বুঝছেন, যে ভোটের আগে বয়ান দিতে হয় তাই এটা দিচ্ছে আর কি। এগুলো কোনো আস্থা নেই। তারপরে ভোট দিবে, কী দেখে ভোট দেয় আপনাকে বোধহয় আগেও বলেছি যে কী দেখে ভোট দেয়। ভোট দেওয়ার অনেক কারণগুলো তাদের আছে। প্রথম কথা হচ্ছে যে কাকে ভালো লাগে সেটা দেখে তারা ভোট দেয়, বুঝছেন। আরেকটা জিনিস হচ্ছে যে পাওয়ারটা খুব ইম্পর্ট্যান্ট, বুঝছেন। পাওয়ার, যে ক্যান্ডিডেট কে এবং সে কতটা পাওয়ারফুল ক্যান্ডিডেট, সে তাদের জন্য কিছু করে দিতে পারবে কিনা, বুঝতে পেরেছেন। তার ওই দলটা ক্ষমতায় যাবে কিনা, বুঝতে পেরেছেন। হ্যাঁ, তার ওই দলটা ক্ষমতায় যাবে কিনা, এইগুলো খুব ইম্পর্ট্যান্ট, এইগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং সেই জন্য ওই যে জোয়ার আর কি, গ্রামের লোকজন বসে অপেক্ষা করে যে জোয়ার কোন দিকে যাচ্ছে, কোন দলটা ক্ষমতায় আসবে, বুঝছেন তো, সেই দিকে তারা। তার মানে প্রত্যেকেই এক জায়গায় মিল আছে যে স্থানীয় ইস্যুকে কিভাবে একজন অ্যাড্রেস করে, বা স্থানীয় সমস্যাকে অ্যাড্রেস করবে, কার সেই পাওয়ারটা আছে, ক্যাপাসিটিটা আছে, বুঝতে পেরেছেন। এফেক্টিভনেস অনেক বেশি দেখে, বুঝছেন তো তারা, যে এফেক্টিভ কিনা লোকটা। আরেকটা যে চিনি কিনা তাকে, একটা বিশাল জিনিস।
আপনি হঠাৎ করে ঢাকা থেকে যে একটা গ্রামে ক্যান্ডিডেট হয়ে গেলেন, ওরা খুব মানে সন্দেহের চোখে দেখে কিন্তু। যেটা চেনা খুলনার লোক, ক্ষেত্রে আপনি হ্যাঁ বলেছিলেন চেনা যে লোক হতে হবে, বুঝছেন তো? হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, পাওয়ারফুল এবং চেনা লোক। হ্যাঁ, সো তাকে তারা মানে বিশ্বাস করে। সো মানে ব্যাপারটা এরকম ইন্টারেস্টিং, মানে এই সমস্ত মানে মানে জিনিসগুলো আর আপনার কি। এই ভোটের মাঠে ঘুরতে হ্যাঁ ঘুরতে হ্যাঁ হ্যাঁ, অনেক ইন্টারেস্টিং নানা জিনিসগুলো। ধরনের বিচিত্র অভিজ্ঞতা এক্স্যাক্টলি, হচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি। ধন্যবাদ শাকিল আনোয়ার। দর্শক, শাকিল আনোয়ার ভোটের মাঠে এখনো ঘুরবেন, থাকবেন, সঙ্গে থাকবেন চর্চারও। আপনারা জানবেন তার কথা, তার মতামত, তার বিশ্লেষণ শুনে আপনার যদি কিছু মনে হয় আপনি জানাতে পারেন চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মন্তব্যের ঘরে।